বছরের পর বছর প্রতিটা দিন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন এবং সবাইকে একটাই কথা বলেন, আমার খুব গ্যাসের সমস্যা। কিন্তু এই যে আপনি রেগুলার গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন এবং বলছেন যে আমার খুব অ্যাসিডিটি হয় বা আমার খুব গ্যাস্ট্রিকের সমস্যা, এরপরেও আপনার পেট ফেঁপে থাকে, আপনার ঢেকুর হয় বা আপনার হয়তো পেটের খুব অস্বস্তি বোধ করতে থাকেন, তাহলে সমস্যাটা হয়তো আপনার পেটে অ্যাসিড বেশি বা গ্যাস্ট্রিকের সমস্যার চেয়েও অন্যদিকে কোনো সমস্যা থাকতে পারে। হতে পারে আপনি কি খাচ্ছেন এটা জরুরি আপনার আবার একটু চেক করা, অথবা কখন খাচ্ছেন মানে কোন সময়টাতে আপনি খাবার খাচ্ছেন, অথবা আপনার কি এমন কোনো মানসিক চাপ আছে নাকি যা আপনাকে দিনের পর দিন আপনার স্ট্রেস হরমোনটাকে বাড়িয়ে রেখে আপনার পেটে অ্যাসিড সিক্রেশনটা বাড়িয়ে দিচ্ছে। আসুন এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু ডিটেলসে জানি। আচ্ছা, আপনি কখনো লক্ষ্য করেছেন সকালে খালি পেটে আপনি ঠিকই থাকছেন, কিন্তু দুপুরে ভারী খাবারের পর থেকে খুব অস্বস্তি শুরু হয়ে যাচ্ছে, আবার রাতে খাওয়ার পর শুয়ে পড়লেই বুক জ্বালা করছে, কখনো চা বা কফির পরে সমস্যা হয়, বা আপনি কখনো হয়তো রুটি খাচ্ছেন বা পিৎজা পাস্তা খাচ্ছেন তখন আপনার সমস্যা হচ্ছে, অথবা অন্যদিন এই একই খাবারে আপনার কোনো সমস্যাই হচ্ছে না, বা এমন কি হচ্ছে যে আপনি সব ভালোই খাচ্ছেন, হেলদি খাবারই খাচ্ছেন, কিন্তু এরপরেও আপনি যাই খাচ্ছেন আপনার পেটে থাকতে চায় না, আপনার অসম্ভব রকম অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, বা আপনার কনস্টিপেশন হয়ে যায়, অথবা আপনার দেখা যায় পাতলা পায়খানার মতো হয়ে যাচ্ছে। এরকম কি সমস্যা আপনার হয়ে থাকে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাকে কি তাহলে কিছু স্পেসিফিক খাবার বা একই খাবার আমি আমার লাইফ থেকে পুরোপুরি বাদ দিয়ে দিব? এগুলো সমস্যা দেখে আমি কোনোদিন খেতে পারবো না? উত্তরটা সম্ভবত না হবে। এটা দেখার জন্য একটু আমার সাথে থাকুন এবং আজকের ভিডিওটিতে যে টপিকগুলো নিয়ে কথা বলবো ওই টপিকগুলো জেনে নিই আমরা প্রথমে। গ্যাস্ট্রিক শব্দটা আমরা খুব কমনলি ব্যবহার করে থাকি। ছোটবেলা থেকে এটা আমরা শুনে আসছি। মানে মোটামুটি সবারই গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের বাঙালিদের। আমাদের পেট ফেঁপে গেলে গ্যাস্ট্রিকের সমস্যা, আমাদের ঢেকুর উঠলে গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালাপোড়া করলে গ্যাস্ট্রিকের সমস্যা, হজম না হলে গ্যাস্ট্রিকের সমস্যা। কিন্তু চিকিৎসা বিজ্ঞান হয়তো গ্যাস্ট্রিকের সমস্যাকে এভাবে করে চিহ্নিত করে না। প্রথমে যে জিনিসটা আমি যদি বলি অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, যার আমরা সংক্ষেপে যেটাকে বলি, যে আমাদের যে পাকস্থলীতে যে খাবারটা থাকে এটা অনেক সময় খাদ্যনালী দিয়ে যে আমাদের উঠে আসতে চায়, তখন দেখা যায় যে বুক জ্বালাপোড়া করা বা একটা টক ঢেকুর চলে আসে বা গলার ভেতর দিকটা অসম্ভব জ্বলে যায় এবং আমরা খুব সাফার করতে থাকি তখন। আবার কখনো দেখা যায় হজমের সমস্যা, যেটাকে আমরা ইনডাইজেশন বলি, বা অনেক সময় ডিসপেপসিয়া হয় আমাদের। ওই সময়গুলোতেও দেখা যায় আমাদের ঢেকুরের সমস্যা হয়, পেটটা ফেঁপে থাকছে বা একটু বমি বমি লাগছে, আমরা যেটাকে বলি নাউজিয়া, ব্লটিং বা বেলচিং, এই প্রবলেমগুলো আমাদের সামনে চলে আসে। আবার অনেক সময় দেখা যায় এই যে ইনডাইজেশন বা হজমের সমস্যার কারণে ঠিক কোষ্ঠকাঠিন্য, আবার কখনো কখনো পাতলা পায়খানা, এই দুটোর মাঝামাঝি অবস্থায় থাকে, বা মনে হয় যে আমি হয়তো বাথরুম করছি কিন্তু আমার বাথরুম পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, পেটটা হয়তো ঠিক ফুলে ফুলে থাকছে, অথবা ঠিক কোষ্ঠকাঠিন্য না আবার ঠিক পাতলা পায়খানা না, ঠিক মাঝামাঝি একটা জায়গাতে থেকে যায় এবং আমরা খুব সাফার করতে থাকি। এবং এখান থেকে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আলটিমেটলি দেখেন যে আমাদের যে একই খাবারের জন্য আমাদের সবার সমস্যা হবে এটা না, আমাদের এক একজনের প্রবলেম কিন্তু এক এক রকম হতে পারে, কিন্তু আমরা কমনলি এটাকে গ্যাস্ট্রিক হিসেবে চিনি। এখন এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যখন আমরা বলছি অ্যাসিড রিফ্লাক্স, এবং একটু আগে আমি বললাম যে আমাদের পাকস্থলীর খাবারটা কি করে যে আমাদের খাদ্যনালী দিয়ে উপরে উঠে আসতে চায়, সো সেই সময়টাতে যেটা থাকে খাদ্যনালীর, আমি যদি ধরি যে এটা আমাদের খাদ্যনালীর শেষের অংশে একটা স্ফিংটারের মতো থাকে, ওই স্ফিংটারটাকে আমরা যদি বলি যে কাইন্ড অফ একটা কলের মতো, ওই কলটা যখন আমরা মুখটা খুলে দিব তখন হচ্ছে গিয়ে খাবারটা নিচে চলে যাবে, আর এটাকে আবার আস্তে করে বন্ধ করে ফেলা হয়, কারণ কি পাকস্থলীর খাবার যাতে উপরে না ওঠে। এখন কোনো কারণে এই যে পাকস্থলীর খাবার যদি উপরে উঠতে চায় তখনই তো প্রবলেমটা হচ্ছে। সো এই যে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটারটা থাকে, ওর কাজ বা ওর সক্ষম কতটুকু, অথবা আপনি খাওয়ার পরে আপনার পেটের উপরে কতটুকু চাপ পড়ছে, বা আপনি আসলে অন্যান্য কিছু ট্রিগার ফ্যাক্টর, এরকম অসংখ্য জিনিস কিন্তু তাহলে ডিপেন্ড করছে আমাদের এই অ্যাসিড রিফ্লাক্সের উপরে। কাজে আমরা যে সবসময় কোন খাবারটা খেলে আমার শরীরে কম অ্যাসিড তৈরি হবে, পেটে কম অ্যাসিড তৈরি হবে, যে কম অ্যাসিড তৈরির খাবার খোঁজার চেষ্টা করি, আসলে কিন্তু প্রবলেমটা সবসময় ওখানে না। ডেফিনেটলি আমি কি খাচ্ছি এটা একটা প্রবলেম, কিন্তু পাশাপাশি আমি কতটুকু খাচ্ছি, আমি কখন খাচ্ছি, এবং খাওয়ার পরে আমি কি করছি, এই জিনিসগুলো আমাকে মেলাতে হবে। এবং আরও যে ইম্পর্টেন্ট, সব কিছু ঠিক থাকার পরে আমার মানসিক চাপটা কি ঠিক আছে নাকি।
কাজে আজকে আমাদের ভিডিও রুল নাম্বার 1 হবে, যেটা আমাদের রাতের খাবারের সময়টা আমাদেরকে বদলাতে হবে। আমি এরকম অসংখ্য মানুষ দেখেছি যারা রাত্রেবেলা খাবার খাওয়ার পরই ঘুমিয়ে পড়েন এবং ওনাদের একটা লাইফস্টাইলটা আনহেলদি থাকে, যে আমি তো আসলে এত রাত করে ফিরি, আমার কাছে আর কোনো অপশন নেই, আমি রাত 11টা-12টায় ফিরছি, সো আমাকে খেয়েই তো ঘুমিয়ে যেতে হবে। কিন্তু এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটা অর্গানাইজেশন NIDDK এবং আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, ওনারা বলছেন যে আপনার রাতের খাবার খাওয়ার 3 ঘন্টা পরে শুতে যাওয়া উচিত এবং ডেফিনেটলি আপনি কোনো ভারী খাবার খেয়ে সাথে সাথে শুতে যেতে পারবেন না। এটা খেলে অবশ্যই আপনার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাটা বেড়ে যাবে। কাজে আপনার রাতের সিনারিওটা এরকম হওয়া উচিত, আপনি যদি ধরে নেন সন্ধ্যা 7টার ভিতরে খাওয়াটা শেষ করতে পারেন, তার পরবর্তীতে আইডিয়ালি যে ব্যাপারটা উচিত যে আমাদের কিছুক্ষণ হাঁটাচলা করা উচিত খাওয়ার পরে 10 মিনিট, দেন আমরা ধীরে ধীরে আমাদের বিভিন্ন কাজ শেষ করে 10টার ভিতরে শুয়ে পড়ব। কিন্তু আপনি একটু মিলিয়ে দেখুন তো আসলে আপনার লাইফস্টাইলটা কেমন। অনেকের উত্তরই আসবে এটা তো অসম্ভব যে আমি মানে 3 ঘন্টা আগে কিভাবে খাবো, আমার তো লাইফস্টাইলের রুটিনের সাথেই এটা চলবে না। এবং রুল নাম্বার 2 আমাদের বড় মিল অথবা ম্যানেজেবল মিল, মানে আমাদের অনেকেরই একটা প্যাটার্ন থাকে না, খাবারটা আজকে এত পছন্দ হয়েছে যে মানে অনেক বেশি খেয়ে ফেলেছি, ব্যালেন্স করতে পারিনি, অথবা আমরা খেতে এত পছন্দ করি যে আমরা অনেক বেশি খেয়ে ফেলি, অথবা আমরা মোবাইল বা টিভি চালাতে চালাতে এত বেশি খেয়ে ফেলি যে আমার প্রয়োজনের বেশি হয়ে যাচ্ছে। এবং এগেইন আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রোএন্টারোলজি ওনারা এটা বলে থাকছেন যে লেট নাইট মিল মানে দেরি করে খাওয়া রাত্রেবেলা এবং বেশি বড় এবং বেশি অসহনীয় পরিমাণ খাওয়া, এই দুটো কিন্তু অ্যাসিড রিফ্লাক্সের জন্য দায়ী। এবং আমাদের একটা টেন্ডেন্সি অসম্ভব রকম বেশি যে আমরা আসলে বুঝতে পারি না কখন আমাদের পেট ভরে যায়। আমরা রাত্রেবেলা যেখানে কিনা আমাদের হালকা করে খাওয়া উচিত, আমরা অসম্ভব রকম হেভি মিলগুলো নিয়ে থাকি, কারণ ওই যে ওটা আমাদের একটা ফ্যামিলি লাঞ্চ হয়ে থাকে, ওটা আমাদের ফ্যামিলি ডিনার টাইম হয়ে থাকে, আমরা একসাথে গল্প করছি, খাচ্ছি, কখনো কখনো ওই সময়টাতেই আমরা দাওয়াতগুলো অ্যাটেন্ড করছি। সো আমাদের দাওয়াতের সময়ই থাকছে রাত 12টার পরে এবং ডেফিনেটলি দাওয়াতে গেলে আমরা ভারী খাবারই খাবো, বেশি খাবারই খাবো। সো যেই জিনিসটা আলটিমেটলি হচ্ছে এই যে আমরা যে গ্যাস্ট্রিক বলছি, ওটা যাতে আমাদের হয় ওই রকমই আমরা কোন সময়টাতে খাচ্ছি, ভারী মিল খাচ্ছি, প্রত্যেকটাই কিন্তু আমরা ওই পথেই হাঁটছি। এবং রুল নাম্বার 3, কোন খাবারগুলো বাদ দিব। এবং আজকাল তো আমরা আসলে কমনলি ইন্টারনেট পেয়ে থাকি হাতে এবং বিভিন্ন রকমের ভিডিও আমাদের সামনে চলে আসে স্বাভাবিকভাবে। সো আমরা দেখা যায় যে লেবু খাবেন না, দুধ খাবেন না, বা হচ্ছে গিয়ে এই টক খাবারটা খাবেন না, মানে এটা খাবেন না ওটা খাবেন না, করতে করতে প্রশ্নটা এটা আসে আমি তাহলে খাবো কি। সো এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে এগেইন এভিডেন্স বেসড যে তথ্যটা আমরা পাচ্ছি, যে আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রোএন্টারোলজি ওনারা বলছেন যে কিছু মানুষের জন্য কিছু খাবার ট্রিগার করতে পারে অ্যাসিডিটিটা, এবং সেটা হতে পারে অবশ্যই অ্যাসিডিক ফুড, যেমন টক জাতীয় ফলগুলো, লেবু হতে পারে, টমেটো হতে পারে, বা ভিনেগার হতে পারে, এগুলো করতে পারে। কারো ক্ষেত্রে কফি বা ক্যাফিন জাতীয় খাবারগুলো করতে পারে। কারো হচ্ছে গ্লুটেন সমৃদ্ধ খাবার খেলে অসম্ভব রকমের অ্যাসিডিটি বা ব্লোটিং হয়ে যায়। কেউ কেউ দেখা যাচ্ছে যে কাঁচা কাঁচা খাবারগুলো, শাকসবজি বা কাঁচা ফলটা খেতে পারছে না, কারো ডালে অসম্ভব রকম অ্যাসিডিটি হয়, কারো বাদামে অ্যাসিডিটি হয়ে যায়। এক একজনের এক একটা জিনিসে অ্যাসিডিটি হচ্ছে তার মানে। এবং এখানে যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কিছু মানুষের কিছু খাবারে প্রবলেম হয়। সো আপনার কোন খাবারটাতে প্রবলেম হচ্ছে ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এবং এভিডেন্স বেসড তথ্যগুলো আসলে এটাই বলে যে আপনাকে আপনার স্পেসিফিক খাবারটা খুঁজে বের করে ওই খাবারটাকে পুরো বাদ দিতে হবে না, আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আপনি আসলে কতটুকু খেতে পারেন। কেউ কেউ একেবারেই পুরো বাদ দিতে হয়, কারো কারো ক্ষেত্রে সে একটা নির্দিষ্ট পরিমাণ নিতে পারে, ওই পরিমাণটার উপরে উঠে গেলেই তার কিন্তু অ্যাসিডিটির প্রবলেমটা চলে আসে। এবং এখানে যদি আমি বলি যে তাহলে গ্যাস্ট্রিক মানে ফ্রেন্ডলি একটা ডায়েট মিল কিরকম হতে পারে, এটা আপনাকে খুব হ্যাফাজার্ড করতে হবে বা অনেক আহামরি কিছু আনতে হবে এক্সট্রা খাবার না। আপনি সকালবেলা সিম্পল, আপনি যদি একটা প্রোটিন আপনার অবশ্যই থাকবে, সেটা আপনি ডিম দিয়ে পারেন, ডিম দিয়ে করেন, বা আপনি যদি মাছ বা হচ্ছে গিয়ে মুরগি যে কোনো কিছু একটা নিতে চান, ওরকম কিছু একটা অ্যাড করে ফেলেন। আর সাথে আপনি আপনার পেটে যেটা সহনীয় হয় ওই অ্যামাউন্টে আপনি একটু সবজি অ্যাড করে ফেলেন, যেটা আপনার ফাইবার থাকবে, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। এবং হোল গ্রেইন আপনি অ্যাড করতে পারেন, সেটা ওটস হতে পারে, কিনোয়া হতে পারে, বা যে কোনো কিছু একটা হোল গ্রেইন ফুড আপনি অ্যাড করে ফেলেন। যারা রুটি খেতে পছন্দ করেন রুটি অ্যাড করতে পারেন, রুটিতে প্রবলেম হলে রুটিটা বাদ দিয়ে ফেলবেন। সো আপনার ব্রেকফাস্টটা থাকবে এরকম। দেন আমরা যদি স্ন্যাকিং এর হ্যাবিটটা আমি ইউজুয়ালি বাদ দিতে বলি, কাজে আমি ওটা স্কিপ করছি। যদি খুব বেশি ক্ষুধা লাগে তাহলে আপনি হয়তো একটা ফল খেয়ে নিতে পারেন, সেটা যদি আপনার পেট সহ্য করতে পারে। তার পরবর্তীতে আপনি লাঞ্চে যেটা করেন, এগেইন
আমরা যেটা বাঙালি খাই, ভাত খান, মাছ বা মাংস খান, সাথে সবজি থাকবে, আহামরি অনেক কিছু থাকতে হবে এমন কোনো প্রয়োজন নেই। এবং আপনার যদি তার পরবর্তীতে আপনার ডিনারটাও আপনি তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করেন, ওই যে ঘুমানোর 3 ঘন্টা আগে এই সেম ভাত, মাছ, মাংস, সবজি, আপনার পেট যদি ডাল সহ্য করতে পারে আপনি ডাল রাখতে পারেন, যদি সহ্য করতে না পারে তাহলে আপনি রাখবেন না। এবং আপনার যদি মাঝখানে ক্ষুধা লাগে, আপনি যদি দুধ বা দুধ জাতীয় খাবার সহ্য করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি টক দই খেতে পারেন, তার সাথে টক দইয়ের মধ্যে একটু চিয়া সিড মিশিয়ে নিতে পারেন, বা আপনার পেটে যদি বাদাম বা বিভিন্ন যে সিড বা বীজ পাওয়া যায় ওগুলো সহ্য করতে পারেন, ওগুলো একটু মিশিয়ে খেয়ে ফেলতে পারেন। খুবই হেলদি একটা খাবারের ফুড প্যাটার্ন, যেটা আপনার পেট হয়তো সহ্য করতে পারবে। বাট আপনি যদি দুধ জাতীয় খাবার সহ্য করতে না পারেন, দেন আপনি ওটা স্কিপ করে ফেলবেন। তাহলে আপনি ওটা স্কিপ করে চেষ্টা করবেন যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার একটা হেলদি প্যাটার্নে আপনি খাবারটা খেতে। এবং সব ফল নিশ্চয়ই আপনার অ্যাসিডিটি করবে না, যেই ফলগুলো আপনি খেতে পারবেন ওরকম কিছু ফল আপনি হয়তো স্ন্যাক হিসেবে রাখতে পারেন। অনেকেই চিড়া খেতে পছন্দ করে, চিড়াটা ভিজিয়ে আপনি ওটা খেতে পারেন। সো অনেক ক্ষেত্রে এই হেলদি ফুড হ্যাবিটগুলো আপনি যদি মেনটেন করেন, তখন কিন্তু আপনি দেখবেন যে আস্তে 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 করে আপনার যে অ্যাসিডিটির সমস্যাটা ওখান থেকে কিন্তু আপনি চলে আসছেন। কিন্তু আমাদের আরেকটা যে খুব বাজে অভ্যাস থাকে, আমরা প্রতিদিন 10টার দিকে সিঙ্গারা খেতে যাই, পোড়া তেলের সিঙ্গারা। প্রতিদিন বিকালে অফিস শেষ করার পরে আমরা রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড খেতে যাই। প্রত্যেকটা কিন্তু অ্যাসিড সিক্রেশনের জন্য খুব বাজে রকমের ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা যে এখন যে পয়েন্টটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা এর আগেও বলেছি যে একটা ফুড ম্যাপ করা, হ্যাঁ, একটা সিম্পল ফুড ম্যাপ আপনি এটা রেডি করবেন আপনার নিজের জন্য, ফুড ডায়েরিও বলতে পারেন। কেন? কারণ এটার মাধ্যমে আপনি না বেসিক্যালি আপনার ট্রিগার ফ্যাক্টরগুলো খুঁজে বের করতে পারবেন, কোন খাবারগুলো আপনাকে প্রবলেম করে। আপনি জাস্ট দেখেন আমি সকালে কি খেলাম, দুপুরে কি খেলাম, রাতে কি খেলাম, এবং এগুলো কোন খাবারটা খাওয়ার পরে আমার অস্বস্তি বোধ করছে। যখন আপনি দেখবেন যে স্পেসিফিক এই ব্রেকফাস্টের পরে বেশি খারাপ লাগছে, আমি হয়তো আগের দিন এই খাবারটা খাইনি, আজকে আমি নতুন অ্যাড করেছি, সো তখন আপনি বুঝে গেলেন যে আপনার আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, বা আপনি কখন খেয়েছেন, বা অ্যামাউন্টটা কেমন ছিল। আমি তো টানা 1 সপ্তাহ খেয়েছি হয়নি, আজকে হয়তো দেরিতে খেয়েছি, বা আজকে হয়তো অ্যামাউন্টটা বেশি খেয়েছি। আপনি ইজিলি বুঝে যাবেন আপনার ফুড ডায়েরি বা ফুড ম্যাপ দেখে যে আপনার খাবারটা কোনটাতে প্রবলেমটা হচ্ছে। এবং পরের যে পয়েন্টটা বলবো, যে অনেকের ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক ফ্যাক্টর আমাদের প্রবলেম ক্রিয়েট করে। অনেকেই আমরা উঁচু চর্বি জাতীয় খাবার বা অতিরিক্ত চর্বি জাতীয় উঁচু না, সরি, এই কথাটা একটু কেমন শোনা যায়, সরি। এখন যে পয়েন্টটা বলবো সেটা ইম্পর্টেন্ট, যে আমাদের কিছু ফ্যাক্টর থাকে যেখানে আমাদের এই যে আমরা গ্যাস্ট্রিক বলি, এটা ট্রিগার করে ফেলে অ্যাসিড রিফ্লাক্সটা। যেমন ধরেন আমরা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবারটা আমরা অনেকেই নিতে পারি না। দেখা যাচ্ছে খুব তেল মশলা দিয়ে একেবারে আমাদের যে অভ্যাসটা কষায় রান্না করা, ওই খাবারটা খাওয়ার সাথে সাথে বুক জ্বালা পোড়া করে দেয়। আবার অনেকের ক্ষেত্রে শুকনা মরিচটা আমরা নিতে পারি না, শুকনা মরিচের খাবার দেওয়া মাত্র বুক জ্বালা পোড়া শুরু করে দেয়। আবার অনেকের ক্ষেত্রে যে অতিরিক্ত মশলা জাতীয় খাবার, একটা তো বললাম অতিরিক্ত চর্বি, শুকনা মরিচ, এখন অতিরিক্ত মশলা, এই মশলাটা খাওয়া মাত্র হয়তো অ্যাসিডিটি সব প্রবলেমটা স্টার্ট হয়ে যাচ্ছে। এমনও হতে পারে যে আপনি টক ফল খেতে আপনি খুব পছন্দ করছেন, বা আপনি হয়তো সবাইকে দেখছেন যে অ্যাপল সিডার ভিনেগার খাচ্ছে, বা অন্য খাবারের আগে এরকম 1 গ্লাস ভিনেগার খেয়ে নিচ্ছে, আপনিও খাওয়ার চেষ্টা করছেন, বাট ওটা আপনাকে স্যুট করছে না, আপনার অ্যাসিডিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এরকম আপনার ট্রিগার ফ্যাক্টরগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং এটা বাদ দিতে হবে। এখন আরেকটা পয়েন্ট যেটা বলবো, তাহলে কি সব টক ফল বা সব অ্যাসিডিক ফলই কি আমার জন্য খারাপ হয়ে যাবে? এগেইন আমি অলরেডি এটা উত্তর দিয়েছি, তাও স্পেসিফিকলি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি যে না। আপনি অবশ্যই লক্ষ্য করে দেখবেন যে আপনার কোনটা সহ্য হয় কোনটা সহ্য হয় না। কারণ অনেকেই হয়তো লেবু খেতে পারছে না, কিন্তু আপনি হয়তো ইজিলি লেবুটা খেয়ে ফেলতে পারছেন ভাতের সাথে মিশিয়ে। অনেকে হয়তো বলছেন আমার অ্যাসিডিটি হচ্ছে, আমি অ্যাপল সিডার ভিনেগার খেতে পারছি না, কিন্তু আপনি দেখছেন যে আপনি সুন্দর খাওয়ার মাঝখানে আপনি ঠিকই অ্যাপল সিডার ভিনেগারটা আপনি খেতে পারছেন, আপনার কোনো অ্যাসিডিটির কোনো প্রবলেমই হচ্ছে না। সো এক একজনের এক একটা খাবারের সমস্যা হয়ে যায়। কেউ কোনো জায়গায় যদি লেখা থাকে যে এটা খাওয়া মানা, আপনার জন্য ওটা একেবারে মানা, কোনো ডাক্তার দেখাননি, আপনি কোনো ডায়েটিশিয়ান বা কারো পরামর্শ নেন নাই, জাস্ট আপনি গুগল করে এটা মানা করে ফেলছেন এবং নিজেকে একটা নিউট্রিশাস হেলদি ফুড থেকে বঞ্চিত করছেন, এটাও কিন্তু উচিত না। কারণ আমরা যদি আস্তে আস্তে আমাদের খাদ্য তালিকা থেকে খাবার কেটে ফেলতে থাকি জাস্ট বিকজ হচ্ছে গিয়ে আমি গুগলে দেখেছি, গুগল সার্চ করেছি তাই, কিন্তু আমি নিজের উপর কখনো টেস্ট করিনি। অনেক সময় আপনি নিউট্রিশাস ফুড খেতে পারবেন না। আবার হয়তো একটা খাবার খুবই নিউট্রিশাস, আপনার মনে হচ্ছে এটা আপনার খাওয়া উচিত, কিন্তু আপনার পেট নিতে পারছে না। সো ওটারও অল্টারনেটিভ সোর্স আছে, ওই অল্টারনেটিভ সোর্সটা তখন আপনাকে খাওয়ার প্র্যাকটিসটা করতে হবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ওভারওয়েটের ইস্যুটাও কিন্তু আমাদের অ্যাসিড রিফ্লাক্স করে ফেলে। কাজেই অবশ্যই যদি আপনার ওজনটা বাড়তি থাকে, আপনাকে
অবশ্যই অবশ্যই আপনার ওজন নিয়ে কাজ করতে হবে। আরেকটা বাজে অভ্যাস এবং বদঅভ্যাস আমাদের থাকে, আমরা খাওয়ার পরপরই কোনো মুভমেন্ট করতে চাই না। আমরা খাওয়ার পরপরই যেটা করি, আমরা শুয়ে পড়ার চেষ্টা করি এবং এই জিনিসটাও কিন্তু ইটসেলফ আমাদের অ্যাসিড রিফ্লাক্স করে। প্রতিবার খাওয়ার পরে আমাদের উচিত 10 মিনিট হাঁটা, অথবা আমরা যেটা বলি যে আপনার পায়ের আঙুলের উপরে ভর দিয়ে আপনার গোড়ালিটাকে তুলে ফেলুন। সো এরকম ওঠানামা করুন, 10 বার করুন, পায়ের আঙুলের উপরে ভর দিয়ে গোড়ালিটা উঠাবেন এবং মাটি স্পর্শ করবে। এরকম করে যদি আপনি 10 মিনিটও করেন, আপনি 10 মিনিট হাঁটেন অথবা এইভাবে করে আপনার পায়ের মুভমেন্ট আপনি করেন, এটাও কিন্তু আপনাকে অনেকখানি হেল্প করবে। এবং এটা ডেফিনেটলি আপনি যখন পায়ের গোড়ালি ওঠানামা করছেন, এটা আপনার বসে করতে হবে বা আপনাকে দাঁড়িয়ে করতে হবে। তার মানে আপনি এরকম উঁচু হয়ে আছেন, আপনার খাদ্যনালীটা কিন্তু কোনোভাবে এরকম হচ্ছে না যেখান থেকে আপনার পাকস্থলী থেকে আস্তে আস্তে খাদ্যনালীতে খাবার আসবে, বরং এভাবে নিচেই যাচ্ছে। কাজে আপনার এই যে পশ্চার মেনটেন করা, এটাও কিন্তু আপনার জন্য খুবই জরুরি। এবং লাস্টলি যে পয়েন্টটা বাট খুব ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি আননোটিস থাকে এবং কিছু ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত থাকে এবং আনডায়াগনোজড থাকে। তার মানে দেখেন, আননোটিসড, আনডায়াগনোজড এবং সবচেয়ে বেশি অবহেলিত পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের অনেকেরই মানসিক সমস্যা থাকে এবং আমরা এত সিভিয়ার মেন্টাল স্ট্রেসে থাকি, বা অনেক ক্ষেত্রে আমাদের এংজাইটি এত বেশি থাকে, জেনারেলাইজড এংজাইটি ডিসঅর্ডার ইভেন আমাদের ডায়াগনোসিস আসতে পারে, অথবা আমাদের ডিপ্রেশন থাকতে পারে, অথবা আমাদের ট্রমা থাকতে পারে। এবং এই জিনিসগুলো যখন আসলে আমরা অ্যাকনলেজ করি না, দিনের পর দিন, বছরের পর বছর মানুষ গ্যাসের ওষুধ খেতে থাকে, তারপরেও এত হেলদি লাইফস্টাইল, এত কিছু করার পরেও উনি সুস্থ হতে পারেন না, উনি গ্যাসের ওষুধ খেতে থাকেন। এবং আমি এরকম আমার অসংখ্য রোগীর সাথে দেখেছি, যখন কিনা ওনাদের মানসিক সমস্যা, মানসিক চাপটা ওনারা ইমপ্রুভ করে ফেলছেন, ওনাদের পেটের সমস্যা চলে যায় এবং জিনিসটা ওনাদের কাছে মনে হয় কাইন্ড অফ ম্যাজিক, বাট এটা কোনো ম্যাজিক না। আপনার আসলে কষ্টটা ছিল এক জায়গায়, কিন্তু যেহেতু মানসিক কষ্ট ভাবে গুরুত্ব দেওয়া হয় না, ওটার একটা শারীরিক বহিঃপ্রকাশ হিসেবে আসে থাকে, গ্যাস অ্যাসিডিটি বলেন বা গ্যাস্ট্রিকের সমস্যা বলেন, এবং দিনের পর দিন আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকি এবং তারপরেও আমরা কোনো সমাধান পাই না। এবং এখানে একটা জিনিস দেখুন, এই ভিডিওটা করার মানে কিন্তু এটা না যে আপনি এরপর থেকে তাহলে ওষুধ খাওয়া বন্ধ করে দিবেন, আপনি আপনার ফুড হ্যাবিটটা মেনটেন করবেন, আপনি ওয়ার্কআউট করবেন, আপনি সঠিক সময়ে খাবেন বা মেন্টাল হেলথ নিয়ে কাজ করবেন না। ডেফিনেটলি আপনার ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে এবং অবশ্যই আপনি এটার জন্য ডাক্তারের পরামর্শ নেবেন। এবং অবশ্যই আমরা সেলফ ডায়াগনোসিস করে আমরা বসে থাকবো না। যদি এরকম হয় আপনার অসম্ভব রকম পেট ব্যথা হচ্ছে, বা আপনার অসম্ভব রকম ঢেকুর হচ্ছে, রক্ত বমি হচ্ছে, বা কালো পায়খানা হচ্ছে, বা রক্ত পায়খানা হচ্ছে, অবশ্যই আপনি ডক্টরের শরণাপন্ন হবেন এবং অবশ্যই আপনি দেখবেন যে আপনার কি সমস্যা হচ্ছে। আমরা যদি আজকের এই ভিডিওটাকে ওভারঅল সামারাইজ করি, আমি তাহলে আজকে মোটামুটি আপনাদেরকে 6টা পয়েন্ট ফলো করতে বলবো। 6টা পয়েন্ট ফলো করলে আপনারা ইনশাল্লাহ আপনাদের এই অ্যাসিডিটির সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। তাহলে আমাদের প্রথম রুল, আমরা অবশ্যই ঘুমানোর 3 ঘন্টা আগে খাবো এবং খাওয়ার পরপরই আমরা শুয়ে পড়বো না, আমরা কিছুক্ষণ 10 মিনিট অন্তত হাঁটাচলা করব বা আমরা মুভমেন্টের ভিতরে থাকবো, আপরাইট পশ্চারটা মেনটেন করব। 2, আমরা অতিরিক্ত খাবার খাবো না, এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তৃতীয়ত, সবার জন্য একই খাবার আমাদের নিষিদ্ধ না। এবং অবশ্যই 4 নাম্বার পয়েন্ট, আপনাকে নিজের ফুড ম্যাপ বা ফুড ডায়েরি মেনটেন করে খুঁজে বের করতে হবে আপনার ট্রিগার ফ্যাক্টরগুলো কি কি। এবং 5 নাম্বার পয়েন্ট, ডেফিনেটলি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হলে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, নিজে বসে বসে দিনের পর দিন সেলফ ডায়াগনোসিস করবো না বা অ্যাসিডিটির ওষুধ খেতে থাকবো না। এবং 6 নাম্বার, মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাদের মেন্টাল হেলথ অ্যাসেসমেন্টটা অবশ্যই করা উচিত, কারণ মেন্টাল হেলথ প্রবলেমের কারণেও আমরা দিনের পর দিন এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা সাফার করতে থাকি। আর নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে অ্যাসিডিটি থেকে কিভাবে প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে আমরা মুক্তি পেতে পারি, যাতে আপনার ওষুধ খাওয়ার প্রয়োজনটা কমে যায় এবং ডেফিনেটলি আপনি নিজে লাভবান হবেন তখন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।